হ্যালো। ও, স্যার আসসালামু কলটা আলাইকুম। কাটা আছে, স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? তাই না? হুম। হ্যালো। ওনার তো বন্ধ। হুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি আমাকে ওয়ালাইকুম শুনতে আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আর কয় মিনিটের মধ্যে শুরু করতে পারবো? স্যার আমাদের অলমোস্ট 14 জন পার্টিসিপেন্ট আমরা চলে আসছি। আমরা কি স্যার আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব? হ্যাঁ, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করি। ওকে, জি স্যার। আচ্ছা, ওনাদেরকে জানান এবং আমরা 2-3 মিনিট অপেক্ষা করি, দেখা যাক কি দাঁড়ায়। স্যার আমাদের টোটাল 16 জন পার্টিসিপেন্ট আমরা এখন আছি। স্যার আপনি চাইলে স্যার শুরু করতে পারেন। বাকি যে
3 থেকে 4 জন আছেন, তারা অন দা ওয়েতে জয়েন করতেছেন বলছেন আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ইমার্জেন্সিস ইন প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে আলোচনা করব। সব সাবজেক্টই ইমার্জেন্সি আছে, কার্ডিওলজি, গ্যাস্ট্রোন্টারোলজি, হেপাটোলজি, অনকোলজি, সব ডিপার্টমেন্টই কিছু ইমার্জেন্সি আছে। আমাদের প্যালিয়েটিভ মেডিসিনও কিছু ইমার্জেন্সি আছে। আমরা এই ইমার্জেন্সিগুলোকে প্রম্পটলি চিকিৎসা করব, সেই সংক্রান্ত ব্যাপারে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে চাচ্ছি যে কি ধরনের কি কি ইমার্জেন্সিগুলো হতে পারে। আমি একটা সিনারিও ইয়ে করছি। A 56 years old woman diagnosed with metastatic lung cancer 2 months ago has been increasingly troubled with low back pain. Her GP has been asked him, and her GP is increasing the dose of morphine without any effect. The GP asked for admission for the help of symptom control. On questioning the patient, complaints of low back pain with occasionally feeling of weakness and tingling in her legs. There has been no bowel and bladder disturbance. On examination, there is some tenderness about the lumbar too, and power of both legs is slightly reduced. There is no other abnormalities to find. আমরা এরকম একটা কন্ডিশন পেলাম। দেখুন, এই কন্ডিশনে আমরা কি করতে পারি। একজন আহ, ভদ্রমহিলা, 62 বছরের বয়স, 56 বছরের বয়স, যার মেটাস্টেটিক লাং ক্যান্সার হয়েছে, ওনার লো ব্যাক পেইন হচ্ছে এবং টিংলিং সেন্সেশন ইন দি পায়ে পায়ে হচ্ছে। আমরা তাকে কি করতে পারি? হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এই পেশেন্টের জন্য? আমরা কি ম্যানেজ করতে পারি? আমরা যদি দেখি যে আমরা অ্যারেঞ্জ করতে পারি একটা লাম্বার এক্স রে, অ্যারেঞ্জ করতে পারি একটা এমআরআই অফ লাম্বার স্পাইন, আমরা বেড রেস্ট দিতে পারি, ইনক্রিজিং অ্যানালজেসিয়া, ডোজ অফ অ্যানালজেসিয়া বা এনএসআইডি এগুলো বাড়াতে পারি, অথবা অ্যারেঞ্জ অফ ফিজিওথেরাপি করতে পারি, অথবা আর্জেন্ট রেফার করতে পারি লোকাল অঙ্কোলজি সার্ভিসে। আমরা এই পেশেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? যদি আপনারা পার্টিসিপেন্টদের মধ্যে কেউ কোনো উত্তর দেন, তাহলে আমরা মনে করব ইন্টারেক্টিভ হচ্ছে। স্যার এ এটা বি সি বি ডি হতে ই। পারে স্যার, বি হতে পারে স্যার। বি, অ্যারেঞ্জ আর্জেন্ট এমআরআই। আচ্ছা, আমরা Yes, এমআরআই করলাম। এমআরআই আমরা জানলাম যে পেশেন্টের একটা লিশন আছে, স্পাইনাল কর্ড কম্প্রেশন আছে। তাতে কি ডায়াগনোসিস হবে? ম্যানেজমেন্টের দরকার আমাদের। তো আমরা যদি এরকমটা করি, ম্যানেজমেন্ট ইতে নিয়ে যাই, তাহলে কেমন হয়? ম্যানেজমেন্ট আমরা ইতে দিই, আর্জেন্ট রেফারেল টু দি লোকাল অঙ্কোলজি সার্ভিস। আমাদের আসলে একটু অসুবিধা আছে। অঙ্কোলজির তারার কাছে পাঠালে ওনারা ইমিডিয়েটলি একটা এমআরআই করে ইমিডিয়েটলি একটু রেডিয়েশন করতে পারেন না। তবে বাইরের দেশে হলে ওনাকে আর্জেন্টলি রেডিও থেরাপি ডিপার্টমেন্টে বা অঙ্কোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। ওনারা আর্জেন্ট একটা প্রম্পট এমআরআই করে প্রম্পট রেডিও থেরাপি দিয়ে দিবে। ওই দিন ঘন্টাখানেকের মধ্যে তারা সব করে ফেলতে পারবে। তা বাইরের দেশের নিয়ম হলো যে আর্জেন্ট রেফার টু দ্য লোকাল অঙ্কোলজি সার্ভিস। আর আমাদের এখানে হলো হয়তো আমরা আগে এটা ইভালুয়েট করব, তারপরে দেখবো এটা কোথায় পাঠানো যায়। তো বেটার হলো অঙ্কোলজি সার্ভিস যদি অ্যাভেলেবল থাকে সাথে, তাহলে আমরা ওখানে পাঠিয়ে দিই। তো মেটাস্টেটিক স্পাইনাল কর্ড কম্প্রেশনের কারণে এরকমটা হয়েছে। তো আমরা প্যালিয়েটিভ কেয়ার ইমার্জেন্সি সম্পর্কে একটু জানি। হোয়াট আর দ্য প্যালিয়েটিভ কেয়ার, হোয়াট ইজ প্যালিয়েটিভ কেয়ার ইমার্জেন্সি? প্যালিয়েটিভ কেয়ার ইমার্জেন্সি মে বি ডিফাইন্ড অ্যাজ sudden change in a patient's condition where delay in management could result in an adverse outcome. Is it distressing symptom, disability or death? যদি আমরা ডিলে করি তাইলে সিমটম বাড়তে পারে, অথবা প্যারালাইসিস বা অন্য কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে, অথবা মৃত্যু হয়ে যেতে পারে। এরকম একটা কন্ডিশনকে আমরা প্যালিয়েটিভ ইমার্জেন্সি বলি। এমনি তো প্যালিয়েটিভের রোগীগুলা টার্মিনাল ক্যান্সারের পেশেন্ট সাধারণত থাকে, কাজেই তাদেরকে আর ডিলে করা যাবে না। কি কি প্যালিয়েটিভ কেয়ার ইমার্জেন্সি হয়? অনেক ধরনের ইমার্জেন্সি হতে পারে, গোটা 30-40টার মতো আছে। এর মধ্যে আমরা গোটা 20 একের মতো 10 একের মতো আনছি, যেগুলা ইম্পর্টেন্ট। 1 নম্বর হলো স্পাইনাল কর্ড কম্প্রেশন, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, হাইপার ক্যালসিমিয়া, hemorrhage, sepsis in the neutropenic patient,
choking, hypoglycemia, mechanical opioid overdose, acute severe pain, overwhelming distress, airway obstruction or severe shortness of breath, pain crisis or other unrelieved symptoms, and seizure or convulsion. আমরা আপাতত এই কয়েকটা ইমার্জেন্সি নিয়ে আলোচনা করি। আরও অনেক কিছু হইতে পারে, যে কোনো অসুবিধা, যেমন ধরেন ড্রাগ উইথড্রল, অ্যালকোহল উইথড্রল, সুইসাইডাল টেন্ডেন্সি, প্যানিক ডিসঅর্ডার, ডেলিরিয়াম, ভায়োলেন্ট পেশেন্ট, অথবা বিলিয়ারি অর রেনাল কোলিক, ইউরেটারি কোলিক, অথবা ইন্ট্রাহেপাটিক হিমোরেজ, ব্লাডার স্পাজম, অ্যাকিউট ভার্টিব্রাল কলাপস, এইসব অনেক কিছুই হইতে পারে। তো আমরা মেইন জিনিসগুলাই আমরা আলোচনা করি আজকে। So, key issues to consider in managing emergencies in palliative care is the patient's recent performance status, extent of the underlying disease, and prognosis, the rate of which the first two are changing, provides a guide to the latter. আমাদের আগে প্রগনোসিসটাও চিন্তা করতে হবে, এই পেশেন্টকে আমি কত অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে পারবো এবং কত তাড়াতাড়ি সিমটমটা ডেভেলপ করছে, কতটুকু পর্যন্ত ডেভেলপ করেছে। দি ওভারঅল আউটকাম ইফ দি ইমার্জেন্সি ইজ ট্রিটেড অর লেফট আনট্রিটেড, আউটকাম কি হবে যদি ট্রিটমেন্ট দেই অথবা না দেই। দি লাইকলি ইফেক্টিভনেস অ্যান্ড বার্ডেন্স অফ এনি ট্রিটমেন্ট, সেটাও দেখতে হবে যে আমি ট্রিটমেন্ট দিয়ে আরও বার্ডেন কি বাড়ায় দেবো কিনা, এবং পেশেন্টের ডিজায়ার উইশেস, পেশেন্টের কেয়ার গিভার তারা কি চান কিনা এই ইমার্জেন্সিগুলো ম্যানেজ করি। অনেক সময় পেশেন্ট এবং তার আত্মীয় স্বজন বলে যে এটার জন্য এরকম শক্ত কিছু করব, আমাদের আব্বা তো চলেই যাচ্ছেন আমরা দেখতেছি, থাক আর শক্ত শক্ত চিকিৎসা করার দরকার নাই, তখন আমরা করব না। পেশেন্টের অটোনমি, এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। What is spinal cord compression? Malignant spinal cord compression. Spinal cord or cauda equina compression caused by direct pressure or induction of vertebral collapse or instability by metastatic spread or direct extension of malignancy that threatens or causes নিউরোলজিক্যাল ডিসেবিলিটি। একটা হইতে পারে ভার্টিব্রাল বডিটা কলাপস হয়ে যাইতে পারে, তার জন্য স্পাইনাল কর্ড কম্প্রেশন হচ্ছে, অথবা স্পাইনাল ফোরামিনা দিয়া বাইরে থেকে একটা টিউমার ঢুকে যেতে পারে, অথবা স্পাইনাল ক্যানেলের ভিতরে কোনো টিউমার ঢুকে যেতে পারে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, নিউরোফাইব্রোমা, মিনিনজিওমা, অথবা ডাইরেক্ট এক্সটেনশন অফ ম্যালিগনেন্সি অন্য খান্ত হতে পারে যে থ্রেটেন্স দি নিউরোলজিক্যাল ডিসএবিলিটি, অথবা ইন্টারমেডুলারি টিউমারও হতে পারে, যেমন অলিগোডেন্ড্রোসাইটোমা, অ্যাস্ট্রোসাইটোমা, এরকম হতে পারে। তো আমরা এই একটা ছবি আছে, এই ছবিতে দেখা যায় যে মেকানিজম অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন, ইরোশন অফ দি ভার্টিব্রাল বডি বাই মেটাস্টেসিস টু দ্য এপিডুরাল স্পেস, ডুরার বাইরের 85% কজ। ভার্টিব্রাল কলাপসও হতে পারে, মাল্টিপল মায়োলোমা বা টিউবারকুলোসিস, অথবা এনি ম্যালিগনেন্সি সেকেন্ডারি ডিপোজিট যদি হয়, যেমন প্রোস্টেটিক ম্যালিগনেন্সি, থাইরয়েড, ব্রেস্ট ম্যালিগনেন্সি, এগুলা থেকে হতে পারে। স্প্রেড থ্রো ইন্টারভার্টিব্রাল ফোরামেন, দুই ভার্টিব্রাল মাঝখানে যে ফোরামেন থাকে এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ফোরামেন বলি, ওইখান দিয়েও স্প্রেড হতে পারে, যেমন লিম্ফোমা, লিউকিমিয়া, এগুলা সাধারণত এই ফোরামেন দিয়ে স্প্রেড করে। অথবা ইন্টারাপশন অফ দি ভাস্কুলার সাপ্লাই, ভাস্কুলার সাপ্লাই যদি কোনোভাবে ইন্টারাপ্টেড হয়, আর্টারি যদি ব্লক হয়ে যায়, তার জন্য কিন্তু ম্যালিগনেন্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। তো এটা ম্যালিগনেন্সি ডিপোজিশনের জন্য হয়। এখানে যে ছবিটা, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, নর্মাল ভার্টিব্রা উপরের দুইটা, এর পরের দুইটা ভার্টিব্রা দেখেন, দুই ভার্টিব্রার মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, ভার্টিব্রাল বডিগুলার অ্যালাইনমেন্ট ঠিক নাই, এখানে একটা মেটাস্টেটিক ম্যাস দেখা যাচ্ছে, এবং তারা যে স্পাইনাল কর্ডকে কম্প্রেস করছে, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর নর্মাল স্পাইনাল কর্ড উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু বোঝা যাচ্ছে। ছবিটা বোধহয় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে আমরা কি করতে পারি? ইন আপ টু 5% অফ দি ক্যান্সার পেশেন্টে হতে পারে, যে 100 ক্যান্সারের পেশেন্টে 5% পেশেন্টের আমরা সাধারণত স্পাইনাল কর্ড কম্প্রেশন পাই। 10% পেশেন্ট উইথ ভার্টিব্রাল মেটাসিস, যাদের ভার্টিব্রাল মেটাসিস হয় তাদের মধ্যে 10%-এর স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়। আচ্ছা, অনেক সময় আর্লি স্টেজে কোনো সাবটল থাকে, কোনো ইনফরমেশন, কোনো সিমটমস, কোনো অসুবিধা পাওয়া যায় না, অল্প একটু ব্যথা, এটা হয়তো অমিট করে যেতে পারে। ক্লাসিক্যাল সাইন আসতে একটু সময় লাগে, যে দুই পা প্যারালাইসিস হয়ে গেছে, প্যারাপ্যারেসিস অর প্যারাপ্লেজিয়া, এটা আসতে অনেক সময় একটু সময় লাগে। তো কোথা থেকে
এই ভার্টিব্রাল মেটাস্টেসিস গুলো আসে। কমন কজেস আর ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা, কার্সিনোমা ব্লাডার, কার্সিনোমা কিডনি। এরপরে হয় মাল্টিপল মায়োলোমা। এই কয়েকটা কমন ক্যান্সার সাধারণত ভার্টিব্রাতে মেটাস্টেসিস হয়। এছাড়া অন্য যে কোনো টিউমারই হতে পারে, কোলনিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা, এগুলো যাইতে পারে ভার্টিব্রাতে। তবে আমরা কমনলি ব্রেস্ট, ব্রোঙ্কাস, প্রোস্টেট, ব্লাডার, কিডনি অ্যান্ড মাল্টিপল মায়োলোমা এই কয়টা কি মনে রাখবো। লিম্ফোমাও হতে পারে। আচ্ছা, আমরা যদি দেখি স্পাইনের কোন জায়গায় কোনটা কত পার্সেন্ট কম্প্রেশন করে, 10% ভার্টিব্রাল বডি ইনভলভড ইন সার্ভাইকেল রিজন, 70% থোরাসিক রিজনে, অ্যান্ড 20% ইন লাম্বার অ্যান্ড স্যাক্রাল রিজনে। দেখা যাক এখানে সবুজ, লাল, হলুদ এবং নীল দিয়ে দেখানো যাচ্ছে। সার্ভাইকেল রিজনে 10, 70% থোরাসিক রিজনে, 20% লাম্বার স্যাক্রাল রিজনে, এবং কক্সিসে অল্প কয়েক পার্সেন্ট হয়তো হয়। তো স্পাইনাল কর্ড কম্প্রেশনে আমাদের কি কমপ্লেইন থাকে? ব্যাক পেইন ইজ দ্য আর্লি ওয়ার্নিং সিমটমস। কোমরে ব্যথা, পিছনের দিকে ব্যথা, এবং এই ব্যথা শুধু কোমরে থাকে না, ইট ইজ ইউজুয়ালি রেডিয়েটস টু দি ব্যাক অফ দি থাই, লেগস, আপ টু দি ফিট। আর্লি অ্যান্ড সেন্সিটিভ ইন্ডিকেটর এইটা ব্যাক পেইনটা। তাই অনেক সময় নন স্পেসিফিক ব্যাক পেইন অনেকেরই হয়। হলেও আমরা যদি দেখি যে ওয়েট অফ এভিডেন্স ক্যান্সারের পক্ষে বেশি, একটা ক্যান্সার পেশেন্ট হঠাৎ ব্যাক পেইন বলছে সাডেনলি, তখন আমরা মনে করবো যে এটা মেকানিক্যাল ব্যাক পেইন, এটা ডিউ টু ম্যালিগনেন্সি, স্পাইনাল কর্ড কম্প্রেশন। লো ব্যাক পেইন অফ বিনাইন ইটিওলজি অকার্স অ্যানুয়ালি, সবারই হয় প্রায়। 60 to 90% পেশেন্টের কম বেশি ব্যাক পেইন হয়, আমাদেরও হয়। এই বছরে একবার 2, 4, 10 দিন থাকলো, চলে গেল। আর এনুয়ালি 5% সব মানুষের হয়। কিন্তু এই ব্যাক পেইনকে আমরা ম্যালিগন্যান্ট ব্যাক পেইনের সঙ্গে তুলনা করব না। ম্যালিগন্যান্ট ব্যাক পেইন কেমন হবে? ব্যাক পেইন ইনক্রিজড অন সুপাইন পজিশন, রুট পেইন, দ্যাট ইজ রেডিকুলোপ্যাথি, এবং স্ট্রেইনে বাড়ে, দ্যাট ইজ কাশিং, কাফিং, পোস্টার চেঞ্জ, এগুলাতে পেইন বাড়ে যায়। জোরে একটা কাশি দিলে, পোস্টার চেঞ্জ করলে, শরীরকে বেন্ড করলে বেড়ে যায়। স্টিফনেস অথবা উইকনেস লোয়ার লিম্বসে থাকতে পারে। অল্টার্ড সেন্সেশন ইন দি ফিট, এবং পায়ের সেন্সেশনটা ঠিক মতো পাচ্ছে না। যেন মাঝে মাঝে মানুষ বলে পায়ে একটু টের পাচ্ছি না, কি যেন বলে, ভার ভার লাগে, দম ধরে থাকে, থিম থিম করে, এরকম অনেক কিছু বলে। এবং অ্যাসেন্ডিং আপ টাইপের পেইন বলে। ইউরিনারি সিমটমস, বাউল অ্যান্ড ব্লাডার ইনভলভমেন্ট হইলে বলে যে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, বারবার প্রস্রাবে যেতে লাগে। অথবা পেরিয়ানাল নামনেস আর দ্য লেট সাইন্স, এগুলা হতে পারে। তো ফিচার্স এবং ইনসিডেন্স অনুযায়ী যদি আমরা ভাগ করি, ব্যাক পেইন 90% পেশেন্ট অফ দি স্পাইনাল কর্ড কম্প্রেশন থাকবে, ওফেন প্রেজেন্ট 2 to 3 months বিফোর দি ডায়াগনোসিস। স্পাইনাল কর্ড কম্প্রেশনের 2 থেকে 3 মাস আগেই সাধারণত এটা অল্প অল্প থাকে, এবং ম্যাক্সিমাম হইলে তো একদম চলিয়ে আসবে। লিম্ব উইকনেস থাকে, একটা হলো ব্যাক পেইন, একটা লিম্ব উইকনেস 75%-এ থাকে। 2/3 অফ দিস আর আনএবল টু ওয়াক এর ডায়াগনোসিস। সেঞ্চুরি লেভেল থাকে, যে নাম্বার 1, 2, 3, 4, 5, সেক্টরাল 1, 2, এই সেন্সরি লেভেল স্পেসিফিক, যে এই এরিয়াতে আমরা টের পাচ্ছি না, এরকম 50% পেশেন্টের থাকে। নট এ ফিচার অফ কডাইকুইনা কম্প্রেশন। হ্যাঁ, কডাইকুইনাতে অনেক সময় এটা হয়তো নাও পাওয়া যেতে পারে। ব্লাডার এবং অ্যানাল ইনভলভমেন্ট থাকে 40% পেশেন্টে, মোর দেন 40%। পার্টিকুলারলি ব্লাডারে কি হয়, হেজিটেন্সি, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, এগুলো হতে পারে। আর স্পিংটার ডিসফাংশনের জন্য ড্রিবলিং, টিবলিং, বারবার ডিফিকেশন, এরকম হতে পারে। এবং পেইনলেস রিটেনশনও হতে পারে স্পিংটারের জন্য। আমরা ম্যালিগন্যান্ট স্পাইনাল কর্ড কম্প্রেশনের লিশন যদি অ্যাবোভ লাম্বার 1 ভার্টিব্রা হয়, মানে আমরা স্পাইনাল কর্ড এন্ডস at the level, lower border of this L1 level, lower border of the L1 level। তো L1 এর নিচে হলে শুধু কর্ডা ইকুইনা থাকে, L1 এর উপরে হলে স্পাইনাল কর্ডটা পাবে। তো lesions above L1 level, lower end of the spinal cord will produce upper motor neuron signs and often a sensory level. Upper motor neuron signs এ আমাদের কি হবে, আর lower motor neuron signs এ কি হবে, এটা একটু জানবো। Lesion below L1 level produces lower motor neuron lesion and perianal numbness, Coda equina syndrome. The upper motor neuron আর lower motor neuron, usually upper motor neuron বলতে আমরা বুঝি ব্রেন, ব্রেন স্টিম,
এবং ইয়েতে যে সেরিব্রাল কর্টেক্সে যে নিউরনগুলো থাকে তা আপার মোটর নিউরন, আর অ্যান্টিরিয়ার হর্ন সেলে যে নিউরনগুলো থাকে এটা হইলো লোয়ার মোটর নিউরন। তো আমরা যে কোনো মাসলের ইভালুয়েশনের জন্য বাল্ক, টোন, পাওয়ার, সেন্সেশন, রিফ্লেক্স, তারপরে ক্লোনাস, এগুলা সাধারণত দেখি। তো সেগুলা দিয়ে আমরা আপার মোটর আর লোয়ার মোটরে পার্থক্য করি যে কোন লেভেলে লিশানটা হয়েছে এটা বুঝতে পারবো। যদি দেখি লোয়ার লিম্বের পাওয়ার রিডিউস অথবা অ্যাবসেন্ট হয়ে গেছে, তাহলে আপার মোটর নিউরনও হতে পারে, লোয়ার মোটর নিউরন হতে পারে। তবে লোয়ার মোটর নিউরন নিলে বেশি রিডিউস হবে, আপার মোটর নিউরনে অল্প একটু রিডিউস হবে। টোন, টোন আপার মোটর নিউরন লিশন হলে ইনক্রিজ করবে, মানে নাম্বার ওয়ানের উপরে যদি সেকশন হয়, যেমন নাম্বার ওয়ানের উপরে ডটসাল 12, ডটসাল 10 এরকম লেভেলে হয়, তাহলে টোন সাধারণত ইনক্রিজড হবে। আর লোয়ার মোটর নিউরন লিশন মানে কড ইকুইনাল লেভেলে হলে, নাম্বার ওয়ানের নিচে হলে টোন সাধারণত রিডিউসড হবে। সেন্সেশন, সেন্সরি লস আপার মোটর নিউরনে, লোয়ার মোটর দুইটাতেই হবে। রিফ্লেক্স, এটি ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আপার মোটর নিউরন রিফ্লেক্সে লিশানে রিফ্লেক্স ইনক্রিজ করে, আর লোয়ার মোটর নিউরনে রিফ্লেক্স অ্যাবসেন্ট। এবং প্লান্টার রেসপন্সটা সবসময় আমরা বেশি দেখি। প্লান্টার ডরসিফ্লেকশন হয়, যেটা আমরা এক্সটেনশন বলি, আর এটাতে হয় প্লান্টার ফ্লেকশন এক্সটেনশন, এক্সটেনশন অথবা মানে অ্যাবসেন্টও হতে পারে। এই আপার মোটর আর লোয়ার মোটর সায়েন্স দেখে আমরা লেভেলটা নির্ণয় করতে পারি যে কোন লেভেলে তাদের লিশনটা হয়েছে। স্পাইনাল কর্ড কম্প্রেশনের ক্লিনিক্যাল ফিচার কি পারে, কি করব আমি ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি করব, টু লোকালাইজ দ্য লিশন, হাই লেভেল অফ ক্লিনিক্যাল সাসপিশন থাকতে হবে। আর আমাদের ইমিডিয়েট ইনভেস্টিগেশন এক্সরে নিডস টু মোর দেন 50% বোন ডিস্ট্রাকশন, যদি আমরা এক্সরে দিয়ে ধরতে চাই। বোন ডিস্ট্রাকশন যদি সামান্য একটু হয় তাহলে আমরা ধরতে পারবো না, এমআরআই দিয়ে ধরতে হবে। বেটার হইলো সিটি স্ক্যান এর এমআরআই। এমআরআই ইজ দি ইনভেস্টিগেশন অফ চয়েস। ইমিডিয়েট এমআরআই অ্যান্ড সেন্ড টু দি অনকোলজিস্ট, ইট ইজ ট্রিটমেন্ট। ম্যানেজমেন্ট কি করব, আর্জেন্ট ইন্টারভেনশন উইদিন 24 আওয়ার্স। বেশি দেরি করলে সাধারণত ইম্পর্টেন্ট ইয়াগুলা লস হয়ে যায়, পাওয়ারগুলা লস হয়ে যায়। তো এখন একটা জিনিস হিসাব করতে হবে যে প্রগনোসিস কত। প্রগনোসিস যদি মোটামুটি 3 মাসের বেশি হয়, পেশেন্টের জেনারেল কন্ডিশন, প্যালিয়েটিভ পারফরমেন্স স্কেল, কার্নোপস্কি পারফরমেন্স স্কেল নামে কিছু স্কেল আছে, ইকক স্কেল নামে কিছু স্কেল আছে, এগুলা দিয়ে আমরা পারফরমেন্স স্ট্যাটাস বের করি। যদি পেশেন্ট হাঁটতে পারে, দৌড়াতে পারে, তাইলে আমরা ধরে নিব যে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস খুব ভালো, ওয়ানে আছে। এই পেশেন্টের সার্জারি করা যেতে পারে, কেমোথেরাপি দেওয়া যেতে পারে, রেডিওথেরাপি দেওয়া যেতে পারে। আর পেশেন্ট যদি 24 ঘন্টার মধ্যে সারাদিনই শুয়ে থাকে, 20 ঘন্টা 22 ঘন্টা, এই পেশেন্টকে আসলে কোনো রেডিওথেরাপি, কেমোথেরাপি বা সার্জারি করা যাবে না। তাকে আমরা ওয়ার্ডের মধ্যে প্যালিয়েটিভ সেটআপে যে চিকিৎসা দিতে পারি তাই দিব। তো আর্জেন্ট ইন্টারভেনশন উইদিন 24 আওয়ার্স। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সার্জন লাগবে, অনকোলজিস্ট লাগবে, অন্যান্য যারা ফিজিওথেরাপিস্টও লাগতে পারে। কর্টিকোস্টেরয়েড আমরা ডেক্সামিথাসোন আমাদের প্যালিয়েটিভ সেটআপে দিই, 8 to 16 মিলিগ্রাম পার ডে, শুড বি কন্টিনিউড ইন অল পেশেন্ট আনটিল দি কমপ্লিশন অফ আর্জেন্ট রেডিওথেরাপি অর সার্জারি। মোটামুটি আমরা 7 থেকে 10 দিন দিয়ে ফেলি, এর মধ্যে আমরা রেফার করি খুব আর্জেন্টলি রেফার করলেও তারা নিয়ে ইভালুয়েট করতে করতে হয়তো রেডিওথেরাপি দিতে 2-4 দিন দেরি হয়ে যায়। এই 2-4 দিনের মধ্যে ডেক্সামিথাসোন 16 মিলিগ্রামের মতো চলবেই। আর রেডিওথেরাপি ইউজুয়াল প্রাইমারি ট্রিটমেন্ট অফ দি পেশেন্টস হু আর এবল টু ওয়ার্ক অ্যান্ড হু ডু নট মিট দি ক্রাইটেরিয়া অফ সার্জারিজ, যারা সার্জারির ক্রাইটেরিয়া ফুলফিল করে না, যারা হাঁটতে পারে, তাদেরকে রেডিওথেরাপি দিই। কত দেই? 20 গ্রে ইন 5 ডেজ ফ্র্যাকশন, মানে প্রতিদিন 4 গ্রে দিয়ে 4 × 5 = 20 গ্রে দেওয়া হয়, অথবা সিঙ্গেল দিলে 8 গ্রে একদিন দিলেও হয়। আর সার্জারি কাদেরকে করব? যারা অন্তত 3 মাসের মতো বাঁচবে, যারা হাঁটতে পারে, জিএ ফিটনেস আছে, তাদেরকে আমরা সার্জারি করবো, নিউরোসার্জনের কাছে পাঠাবো। মেবি কনসিডার্ড ফর প্যারাপ্লেজিয়া মোর দেন লেস দেন 48 আওয়ার্স উইদিন এ সিঙ্গেল লেভেল অফ কম্প্রেশন। খুব দ্রুত পাঠাবো। যদি একটা লেভেলে কম্প্রেশন হয় তাহলে আমরা নিউরোসার্জনের কাছে, 3টা 4টা 5টা লেভেলে যদি কম্প্রেশন থাকে স্পাইনাল কর্ডে, তাইলে নিউরোসার্জন কয়টা লেভেল কাটবে? একটা লেভেলে হলে পারে। এবং পেশেন্টের জিএ ফিটনেস থাকতে হবে, আর তার লংজিভিটি অর্থাৎ প্রগনোসিস মোর দেন 3 মান্থস হতে হবে, পেশেন্টের জিএ ফিটনেস থাকতে হবে।
ডিকম্প্রেশন মানে লেমিনেক্টমি করে কম্প্রেশনটা আমরা ছুটিয়ে দিতে পারি। অনেক সময় যদি লিম্ফোমা লিউকেমিয়া দেওয়া হয় তাহলে খুব কেমোসেনসিটিভ টিউমার, ইভেন জার্ম সেল টিউমার ইজ ভেরি মাচ কেমোসেনসিটিভ। লিউকেমিয়া লিম্ফোমা হলে আমরা চপ থেরাপি, বিডি থেরাপি এরকমগুলা দিতে পারি। আর জার্ম সেল টিউমার হলে ইটোপোসাইড আর ব্লিওমাইসিন দিতে পারি, ডে 1 2 3 4 5। এগুলাতে দিলে সাডেন টিউমারটা শ্রিঙ্কেজ করে যায় এবং পেশেন্টের দুই পায়ের শক্তি ফিরে আসে, খুব ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হয়। ইভেন ডেক্সামিথাসন দিলেও ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হয়। স্পাইনাল কর্ড কম্প্রেশন লং টার্ম ম্যানেজমেন্ট, আমাদের এই যে ফিজিওথেরাপি কিন্তু করাতে হবে, রেগুলার এক্সারসাইজ, ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, এগুলা আমাদের করাতে হবে এবং ফিজিওথেরাপিস্টকে টেক করে দিতে হবে। দৈনিক সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে অন্তত 3 4 বার 15 মিনিট করে ফিজিওথেরাপি করাতে হবে। মোবিলিটি অ্যান্ড প্রোটেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, প্রিভেনশন অফ অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া। হ্যাঁ, আমাদের নর্মাল নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম নষ্ট হইলো, কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমও যদি D7-এর লেভেলে হয়, D7 8 9-এর লেভেলে হয়, তাহলে সিম্প্যাথেটিক চেইন সাধারণত নষ্ট হয়ে যায়। সোমাটিকটাও হয়, সিম্প্যাথেটিকটা হয়। সিম্প্যাথেটিকটা হওয়ার জন্য তখন ভেরি মাস হাইপার টেনশন হয়, ব্লাড প্রেশার 200 250 300 পর্যন্ত উঠে যায়, ডায়াস্টোলিকটা 150 120 এরকম হয়ে যায়। এটা অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া। তো এই পেশেন্টগুলাকে খুব ইয়ার মধ্যে রাখতে হয়, কেয়ারের মধ্যে রাখতে হয়। দরকার হলে তাদেরকে তখন ইয়েতেও নেওয়া লাগতে পারে, সিসিউতে নেওয়া লাগতে পারে, তাদেরকে ভালো ভালো হাইপারটেনশন ওষুধ দেওয়া লাগতে পারে, মিথাইল ডোপা বা অলমিসার্টান, এমলোডিপিন, এগুলা দিয়ে যে কোনোভাবে প্রেশার কমাতে হবে, হাইড্রোলাজিন টেড্রোলাজিন নিতে দেওয়া লাগবে। তো অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া, তার স্কিন কেয়ার করব, বাউল এবং ব্লাডারের ম্যানেজমেন্ট করব, যেন ডেইলি অন্তত একবার বাউল মুভ করে, ব্লাডার যেন 3 4 বার মুভ করে। ইউরিনারি সিমটমস ম্যানেজমেন্ট, অনেক সময় ক্যাথেটার করা লাগবে। সাইকোসোশ্যাল সাপোর্ট, এগুলার পেশেন্টের দরকার হবে। তো কি মেসেজ ছিল? কনসিডার অল ব্যাক ইন ক্যান্সার পেশেন্ট অ্যাজ এ ওয়ার্নিং সিমটমস অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন আনটিল আদারওয়াইজ প্রুভ। যারা ক্যান্সারের পেশেন্টের যদি লো ব্যাক পেন হয়, তাহলে আমরা প্রথম মাথায় চিন্তা আনবো বোধহয় স্পাইনাল কর্ড কম্প্রেশন হচ্ছে, অন্যভাবে প্রমাণ না করলে। যে অন্যভাবে প্রমাণ করা মানে কি, রিউমাটিক ডিজিজ যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিয়েক্টিভ আর্থাইটিস, রাইটার্স ডিজিজ অথবা টিউবারকুলোসিস, এগুলা যদি প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্পাইনাল কর্ড কম্প্রেশন বলবো। আমরা স্পাইনাল কর্ড কম্প্রেশন একটা ইমার্জেন্সি, এটা শেষ করলাম। সিনারিও 2-তে আসলাম। সিনিয়র 2-তে একজন 51 বছরের মানুষ উইথ এ হিস্ট্রি অফ লোকালি অ্যাডভান্স লাং ক্যান্সার প্রেজেন্টেড টু হিজ জিপি উইথ এ শর্ট হিস্ট্রি অফ ফেসিয়াল ফ্লাশিং, মানে মুখটা লাল হয়ে গেল, এবং সোয়েলিং অফ দি নেক রিজন, সোয়েলিং অফ দি ফেস রিজন, সোয়েলিং অফ দি আর্মস, এবং ওনার শর্টনেস অফ ব্রেথ হয়, মাঝে মাঝে চেস্ট পেন হয়। এই পেশেন্টটাকে আমরা কিভাবে ইভালুয়েট করতে পারি? আপনাদের কিছু মনে হচ্ছে যে পেশেন্টটা কি হতে পারে? superior vena cava obstructions. হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। Superior vena obstruction. He looks unwell and becomes more breathless when he lies flat to allow the examination of his abdomen. শুইলে আরো বেশি হয়, কারণ তখন সুপিরিয়র ভেনাকুয়াল অবস্ট্রাকশনটা আর একটু বেড়ে যায়। আর এট 45 ডিগ্রিজ হিজ জেবিপি ইজ এলিভেটেড, জেবিপি দেখা যায় পালপেবল হয়, এবং দেখা যায় যে পালসেটাইল থাকে, অ্যান্ড হিজ লাং ফিল্ডস আর ক্লিয়ার। লাংয়ের মধ্যে কোনো অসুবিধা নেই, মোটামুটি ভালো। What is the most appropriate management steps to give this GP? Please select one option: breathing exercise, oral morphine to help relax, oxygen, or refer to immediately local oncologic service, or send the patient to hospital for chest X-ray. কোনটা করতে পারি আমরা? D. কোনটা বলছেন? সি না? No, sir. কোনটা? Refer immediately to local oncological Refer service. immediately to the local oncologist. They very good. Answer correct. রেফার ইমিডিয়েটলি টু লোকাল অঙ্কোলজিক সার্ভিস। যদি অঙ্কোলজিস্টরা রেডি থাকে, প্রিপেয়ার থাকে, তাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সিস্টেম থাকে, না হয় নিয়ে শোয়ায় রাখলো 2 দিন, তাহলে কি তার অবস্থা। বরং মেডিসিন ওয়ার্ডে কিছু চিকিৎসা হবে হয়তো, আপনি অক্সিজেন টক্সিন এটা সেটা দিবেন, কিন্তু যদি তাদের না থাকে, সেরকম প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে রেখে দেওয়াটা ভালো হবে। The clinical features described in this scenario are typical of superior vena cava obstruction, and this is a palliative care emergency. It is the most commonly caused by carcinoma of the bronchus, and symptoms
ক্যান কিম অন র্যাপিডলি, খুব দ্রুত চলে আসে। ইফ দেয়ার ইজ এ হাই ক্লিনিক্যাল সাসপিশন, the patient should be referred to local oncology service to confirm the diagnosis and initiate management, যদি উপযুক্ত পরিবেশ থাকে। কিন্তু আমাদের মনে হয় আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে তারা বোধহয় তাদের ইমার্জেন্সি সার্ভিস নাই, 2:30টার পরে তারা রেডিওথেরাপি দিয়ে সব বাসায় বোধহয় চলে যায়। ওইখানে পাঠানো যাবে না, বরং মেডিসিন ওয়ার্ডে থাকলে এটা বোধহয় 24 ঘন্টাই কেয়ার পাবে, কম বেশি কেয়ার পাবে। তো সেটা অবস্থা অনুযায়ী রাখতে হবে। প্যালিয়েটিভ সেটআপে যেমন আমাদের প্যালিয়েটিভে 24 ঘন্টাই ডাক্তার আছেন এবং ওনারা দেখবেন, যেখানে রুটিন ডাক্তার 24 ঘন্টা থাকবে ওখানে পাঠাতে পারলে একটু উপকার হবে। There is a high clinical suspicion. The patient should be referred to a local oncology service to confirm the diagnosis and initiate the management. The other option would delay diagnosis and management. So, superior vena cava obstruction (SVCO) may be due to external compression on the superior vena cava, অথবা thrombus formation inside the superior vena cava, অথবা direct invasion of the vessels by malignancy, usually lung malignancy, bronchial malignancy হয়। এটা হলো নিজে বড় হইয়া ইনভেশন করতে পারে, ব্লাড ভেসেলের ভিতর দিয়ে চিরে টিরে ভিতরে ঢুকে যেতে পারে, চাপ দিতে পারে, অথবা একটা থ্রম্বাস ফরমেশন হতে পারে। এই তিনভাবে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হতে পারে। ছবিতে কিছুটা দেখা যাচ্ছে জুগুলার ভেল পালসেশন, এনগর্জমেন্ট এবং ইডিমা অফ দি ফেস, নেক, আপার লিমস, আপার চেস্ট এবং ভেসেলসগুলো এনগর্জ হয়ে আছে, ফেসিয়াল পাফিনেস আছে, লাল হয়ে আছে। তো এখানে দ্বিতীয়টাতে যে ছবিটার নিচেরটাতে দেখেন যে টিউমারটা সাদাটা টিউমার, এই টিউমারটা সুপিরিয়র ভেনা ক্যাভাকে ল্যাটারালি চাপ দিচ্ছে, কোনো কোনো জায়গায় একদম চিকন করে ফেলছে, কোনো কোনো জায়গায় আংশিক চিকন করছে। এতে জুগুলার বেইনটা এনগর্জ হচ্ছে, ব্রাকিয়াল বেইনও এনগর্জ হচ্ছে, ফুলে যাচ্ছে, হাতটা ফুলে যাচ্ছে, মুখটা ফুলে যাচ্ছে, প্লেথরিক হয়ে যাচ্ছে। তো ইনফেরিয়র ভেনা ক্যাভার নিচে দেখা যাচ্ছে। আর চেস্ট ওয়ালে যে ভেসেলসগুলো আছে যেটা ব্রাকিয়াল বেইনে যায়, এগুলো এনগোর্জ হয়ে আছে, এটা স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা প্রিভ্যালেন্স সম্পর্কে দেখি। লাং ক্যান্সারে 75% সুপার ভেনাকাল অবস্ট্রাকশন হতে পারে, লিম্ফোমাতে 15%, মোটামুটি চলে গেল 90%। টিউমার্স অফ দি ব্রেস্ট, কোলন, এসোফেগাস, থাইমাস, জার্ম সেল 10%। ব্রেস্ট, কোলন, এসোফেগাস, থাইমাস, জার্ম সেল। আনকমন কিছু টিউমারে হতে পারে, পোস্ট রেডিওথেরাপি ফাইব্রোসিসের জন্য হতে পারে, গয়টারের জন্য হতে পারে, লাংয়ের টিউবারক্লোসিসের জন্য হতে পারে, থ্রোম্বোসিসের জন্য হতে পারে, অথবা অনেক সময় সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বা কার্ডিয়াক ডিভাইস লাগানোর জন্য সুপিরিয়র ভেনাকাল অবস্ট্রাকশন হতে পারে। তো আমরা এইটুকু মনে রাখার চেষ্টা করি, লাং ক্যান্সার, লিম্ফোমা অ্যান্ড টিউমার্স অফ দি ব্রেস্ট, কোলন, এসোফেগাস, থাইমাস অ্যান্ড জার্ম সেল। Symptoms may start as a slow process and later rapidly progress and deterioration. Breathlessness more than 50% পেশেন্টের থাকে, ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়, ভয়েস চেঞ্জ হয়ে যায়, হাস্কি হয়ে যায়, সোয়েলিং অফ দি ফেস, নেক, আর্মস, এগুলো হতে পারে 40% 40% করে। হেডেক হতে পারে, সেরিব্রাল ইডিমা হতে পারে, ডিজিনেস হতে পারে, কনভালশনও হতে পারে, ভিজুয়াল চেঞ্জ হতে পারে, লারিঞ্জিয়াল স্ট্রাইডর, কোমা এবং ডেথ হতে পারে। আরও কি হতে পারে, যে শ্বাস নিতে পারছে না, চোকিং হচ্ছে, সিজার হচ্ছে, অর্থোপনিয়া হতে পারে, চেস্ট পেন হতে পারে, কাফ এবং ডিসফাজিয়া এইসব পেশেন্টের ডেভেলপ করতে পারে। তো এই সিমটমগুলা আমরা মনে রাখি, 8টার মতো সিমটম এখানে লেখা আছে। তো এই সিমটমগুলা হতে পারে। সাইনগুলো আমরা কি পাবো? থোরাসিক অ্যান্ড নেক ভেইনস আর ডিস্টেন্ডেড, ডাইলেটেড, এনগর্জড 60% কেসে পাবো। স্ট্রাইডর পাবো, ফেসিয়াল ইডিমা পাবো, গলার স্বর নষ্ট হয়ে যাবে, মুখটা ফেসটা ফুলে যাবে, লাল হয়ে যাবে, প্লেথরিক হবে। এনগর্জ নেক ভেইন অ্যান্ড পেরিঅরবিটাল ইডিমা, চোখের চারদিক দিয়ে ইডিমা হয়ে ফুলে যাবে। ডাইলেটেড কোলাটারাল ভেইনস ইন দি চেস্ট ওয়াল, ফোরহেড অ্যান্ড আর্মস, এটা হবেই, এর আগেরটা তো আমরা দেখেছি। শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হবে, টেকিপনিয়া 40%-এর, সায়ানোসিস হবে 15%-এর, প্যাপিলিডিমা ইন লেট ফিচার তাদের হতে পারে, যেহেতু ফেসিয়াল পাফিনেস হচ্ছে, ফেসিয়াল ইডিমা হচ্ছে।
নেক্সট আমরা যদি যাই, আমরা ডায়াগনোসিস কেমনে করব? একটা চেস্ট এক্সরে করলে আমরা অনেকটা ডায়াগনোস করতে পারি। আমরা ইউজুয়ালি আপার জোনে একটা বড় মাসলিশান ডেন্স হোমোজেনাস অপাসিটি সাধারণত পাবো। সিটি স্ক্যান মোর সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক। ব্রঙ্কোস্কোপি করলে আরও জানতে পারি, মেডিস্নোস্কোপি করলেও জানতে পারি। আর কনফার্মেশনের জন্য সাইটোলজি করতে চাইলে অ্যাসপিরেশন সাইটোলজি, এফএনএসি বা কোর বায়োপসি করতে পারি, অথবা টোটাল বায়োপসি আমরা করতে পারি। বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করে আমরা কোন ধরনের টিউমার এটা আমরা জানতে পারি। এখানে এক্সরেতে দেখা যাচ্ছে যে আপার জোনে একটা মাস দেখা যাচ্ছে, যেটা আউটওয়ার্ড কনভেক্সিটি আছে, যেটা সুপিরিয়র ভেনা ক্যাভাকে কম্প্রেস করছে। আর এখানে পেট স্ক্যানে বিফোর থেরাপিতে দেখা যায় না একটা বিরাট মাস আছে, যেটা সুপিরিয়র ভেনা ক্যাভাকে কম্প্রেস করছে। আফটার থেরাপি যে ম্যাচটা বেশ রিডিউস হয়ে গেছে, যে হলুদ দুইটা দাগ, এই দুইটা দাগ মোটামুটি ভাবে চলে গেছে, উপরের দুইটা দাগ চলে গেছে। কাজেই থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট। কি ট্রিটমেন্ট দিতে পারি আমরা? কারেকশন অফ হাইপক্সিমিয়া, অক্সিজেন দিব, যেহেতু অক্সিজেন টেনশন খুব কম হবে। এবং ডেক্সামিথাসোন 16 মিলিগ্রাম পার ডে। যদি ব্যথা থাকে, ব্যথার ওষুধ এনএসএইডি আমরা দিব বা মরফিনও দিয়ে দিব। আমরা রেডিওথেরাপি দিতে পারি টিউমারে, দিলে টিউমারটা শ্রিঙ্কেজ করে যাবে এবং সিভিয়ার ভেনাকাল অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যাবে। কেমোথেরাপি দিতে পারি যদি কেমোসেনসিটিভ হয়, যেমন যদি লিম্ফোমা, থাইমোমা অথবা লিউকিমিয়ার জন্য হয়, ভেরি কেমোসেনসিটিভ ড্রাগ টিউমার দ্বারা, তারা কেমোথেরাপি দিলে খুব ভালো কাজ হবে। ফার্মাকোলজিক থেরাপি যদি আরও থাকে, সেটা দিতে পারি, যেমন থ্রোম্বোলাইটিক্স, অ্যান্টিকোগুলেশন, ডায়ারিটিক্স। এগুলো অনেক সময় কিছুটা কাজ করে। যদি মানে থ্রম্বাস ফর্মেশন হয়, তাহলে থ্রোম্বোলাইটিক্স বা অ্যান্টিকোগুলেশন করলে এটা ডিজলভ হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। সার্জারি করা যায়, মেটালিক স্টেন্ট অথবা থ্রম্বেক্টমিও করা হয়। কার্ডিয়াক সার্জন, থোরাসিক সার্জন তারা অনেক সময় করেন, বাইরের দেশে করেন। এখন আমাদের দেশে যদি উপযুক্ত পরিবেশ পাওয়া যায়, হয়তো বা করা যাবে। মেডিকেল ট্রিটমেন্ট, ডেক্সামিথাসোন 8 to 16 মিলিগ্রাম পার ওরাল অথবা আইভি আমরা ইমিডিয়েটলি দিয়ে দিব, উইথ এ প্রোটন পাম্প ইনহিবিটর কভারেজ ফর 5 to 10 days। ভালো কাজ হবে, টিউমার সাইজটা ছোট হয়ে যাবে, শ্রিঙ্কেজ করবে এবং ফ্লো ইন দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা ভালো হয়ে যাবে, এবং পেশেন্টের সুইলিং অফ দি ফেস, আর্ম, নেক এগুলো কমে যাবে। ফিরিসিটামাইড দিতে পারি, যে একটু ইডিমা হয়েছে, ইডিমাটা কমে যাবে। প্রোফাইলেকটিক অ্যান্টিকনভালসেন্ট দেওয়া যায় যদি সিজার থাকে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালজেসিয়া ব্যথার জন্য আমরা দিব। যদি ব্রঙ্কোডাইলেটর লাগে ব্রঙ্কোডাইলেটর দিব, নিউবুলাইজেশন করা লাগে নিউবুলাইজেশন করব। এইগুলো আমরা করতে পারি। আর প্রাইমারি টিউমারের যদি কোনো চিকিৎসা থাকে, আমরা প্রাইমারি টিউমারের চিকিৎসাও এর সাথে সাথে করতে পারি। সাপ্লিমেন্টাল অক্সিজেন মে বি গিভেন ইফ দের ইজ হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া থাকলে দিবই। স্ট্যান্ডার্ড অনকোলজিক ট্রিটমেন্ট ফর দ্য পার্টিকুলার ক্যান্সার অ্যাকর্ডিং টু দি কেমো অ্যান্ড রেডিও সেন্সিটিভিটি। যেমন লিউকিমিয়া, লিম্ফোমার জন্য ভালো কেমোথেরাপি আছে। থ্রোম্বোলাইসিস ফলোড বাই ইন্ট্রালুমিনাল স্টেন্টিং, এটা কার্ডিওলজির তারা করে দিতে পারে। এমনকি ব্রঙ্কোস্কোপি যারা করেন তারাও অনেক সময় ইন্ট্রালুমিনাল স্টেন্টিং করে দিতে পারেন। ক্যান বি দি ট্রিটমেন্ট অফ চয়েস ইন পেশেন্ট উইথ সিভিয়ার সিমটমস। তো কার্ডিওলজিস্টটাই বেশি করে আর কি। ইফ দি পেশেন্ট ইজ ক্লোজ টু ডেথ অ্যান্ড নো আদার মেজার ক্যান ডু এনি বেনিফিট, সিডেশন টু রিলিভ দি ডিস্ট্রেস ক্যান বি ইউজড। আপনি মিডাজোলাম দিয়ে একটু সিডেট করে দিলেন, রেস্টলেসনেসটা অন্তত কিছু কমে গেল। পেশেন্টের সঙ্গে আলাপ আলোচনা করে, পেশেন্ট আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ আলোচনা করেই করতে হবে। সার্ভাইভাল following severe medical obstruction generally depends upon the underlying cause, কোন টিউমার দেওয়া হলো, কতটুকু এক্সটেন্ড করলো, এবং তার প্রগনোসিস কি, অ্যাজ অপোজ টু দি সিভিয়ারিটি অফ সিমটম। সিমটম সিভিয়ার হলে কিছু আসে যায় না, যদি কজটা ট্রিটমেন্টে সেন্সিটিভ হয়, যেমন লিম্ফোমা হয়, আপনি একটু সুন্দর একটা চপ যদি কোনোভাবে দিতে পারেন, এক চপে টিউমারের সাইজ 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে এবং সব কিছু ইমপ্রুভ করে যাবে। If untreated, altered mental status, including stupor, coma, seizures, and ultimately death হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যেই। বেশি কিছু করা যায় না। সুপ্রিমেন্টাল অবস্ট্রাকশন সিন্ড্রোম
হ্যাঁ, চিকিৎসা দিলে কয়েক মাস বাঁচতে পারে, এবং কি 2 থেকে 10 মাস পর্যন্ত ভালো থাকতে পারে। কিন্তু আলটিমেটলি টিউমার কিন্তু ইনভেড করবে, বড় হবে, সুপিরিয়র ভেনা ক্যাভাকে অবস্ট্রাকশন করবে, একসময় ওটাকে অবস্ট্রাকশন করবে, ইনফিরিয়র ভেনা ক্যাভার দিকে অগ্রসর হবে। কাজে ট্রিটমেন্ট খুবই দরকার। 3 নম্বর সিনারিওটা আমরা একটু দেখি। পেশেন্ট অ্যাডমিটেড within a week of history of fatigue, lethargy, and constipation. Honorable, he appears drowsy and weak. On further questioning of his wife, you note that he has been confused at times and has no appetite. On examination, he looks dehydrated with a pulse 60, pupils look normal size, respiratory rate is 16, and the rest of the examination is unremarkable. মানে এটা দেখে বোঝা যায় যে এটা আনকনসিয়াস হয়েছে বটে, তেমন কোনো আলাদা কোনো কিছু হয় নাই, কোনো পয়জনিং নাই, কোনো অ্যাক্সিডেন্ট ইনজুরি নাই, কোনো অন্য কোনো অসুবিধা নাই, ইভেন ডায়াবেটিসও নাই, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসও নাই। কিন্তু পেশেন্ট গ্রাজুয়ালি আনকনসিয়াস, ড্রাউজি, উইক এরকম হয়ে যাচ্ছে। কি হইতে পারে পেশেন্টটা? ধারণা হয়? হাইপারক্যালসিমিয়া। হাই, হাইপারক্যালসিমিয়া হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You review the medical records and discover the underlying diagnosis is the metastatic renal cell cancer. He has also been complaining of hip pain due to metastasis for the last 8 weeks. গত 8 সপ্তাহ যাবৎ ওনার হিপেও পেইন হচ্ছে। হোয়াট ইজ দি মোস্ট লাইকলি কজ অফ দিস কন্ডিশন, ডিটেরিয়েশন? চারটা যদি একটা হয়: হাইপারক্যালসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, হাইপোক্যালিমিয়া, মরফিন টক্সিসিটি, এবং ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। আপনারা কোনটা চয়েস করবেন? হাইপারক্যালসিমিয়া, তাই না? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে বোধহয়। Hypercalcemia of malignancy is a palliative care emergency and should be considered in all patients presenting with acute deterioration. Morphine toxicity is unlikely here in view of the normal size pupil and respiratory rate. মরফিন টক্সিটি পিপিলটা পিন পয়েন্ট হয়ে যায় এবং রেসপিরেটরি ডিপ্রেশন হয়। সিভিয়ার ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন যদি সেপসিস হয়, তাহলে টেকিকার্ডিয়া হবে, অ্যাকাউন্ট ফর সিমটমস বাট শুড অ্যাকসেপ্ট টেকিকার্ডিয়া। টেকিকার্ডিয়া, হাই গ্রেড অফ ফিভার, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, বার্নিং, এগুলো থাকবে। ইউটিআই এর সম্ভাবনা নাই। আমরা হাইপার ক্যালসিমিয়া সম্পর্কে একটু আলাপ আলোচনা করি। হোয়াট ডাজ ক্যালসিয়াম ডু ইন আওয়ার বডি? ক্যালসিয়াম মেটাবলিজম কি করে? ক্যালসিয়াম ইজ এসেনশিয়াল ফর মাসল কন্ট্রাকশন এবং কন্ট্রাকশন অফ হার্ট, ক্লটিং ক্লটিং প্রসেস, স্ট্রং ফর দি ডেভেলপমেন্ট অফ বোনস অ্যান্ড টিথস, ফর ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস অ্যান্ড ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। এবং এগুলোর জন্য আমাদের ক্যালসিয়াম দরকার হয়, খুবই এসেনশিয়াল একটা ট্রেস এলিমেন্ট ক্যালসিয়াম। যদি ক্যালসিয়াম বেশি হয় অসুবিধা, কম হইলেও অসুবিধা। কম হইলেও কিন্তু পেশেন্ট দাঁড়াইতে পারবে না, নড়তে পারবে না। হাইপার ক্যালসিমিয়া ইজ এ প্যারানিওপ্লাস্টিক ফেনোমেনন রিলেটিং টু দি ectopic production of parathyroid hormone like peptide, আনরিলেটেড টু দি এক্সটেন্ট অফ বোন মেটাস্টেসিস। মনে হয় একটুখানি মেটাস্টেসিসে, কিন্তু এর জন্য এত কিছু হওয়ার কথা না। এটা প্যারানিওপ্লাস্টিক কন্ডিশন, কাজেই হয়। মে অকার ইন 10 to 20% পেশেন্ট উইথ ক্যান্সার, more common in squamous cell cancer of lung, carcinoma head, neck, kidney, and uterine cervix। এইসব ক্যান্সারে সাধারণত কমনলি পাওয়া যায়। তো আমরা দেখি which particular cancer is very important for this: breast cancer, prostate cancer, multiple myeloma, squamous cell cancer, এবং renal cell cancer can cause hypercalcemia। তো আমরা ক্যালসিয়াম লেভেল যদি দেখি, যে টোটাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য রেঞ্জ অফ 2.2 to 2.6 মিলিমোল পার লিটার নর্মালি, মানে 9 to 10.5 মিলিগ্রাম পার ডিএল। হোয়েন কারেকশন অফ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন রেইজিস অ্যাবভ 2.6 মিলিমোল, দ্যাট ইজ 11 মিলিগ্রামের বেশি গেলে আমরা এটাকে হাইপার ক্যালসিমিয়া বলি। The significant symptoms usually only developed with the levels above 3.0 millimole per liter। 3 মিলিমোলের
উপরে গেলে আমরা একে হাইপারক্যালসিমিয়া বলি। কি ফিচার হয়? মাইল্ড যদি কেস হয় তাহলে পলিউরিয়া, পলিডিপসিয়া, থার্স্ট, ফ্যাটিক, লেথার্জি, মেন্টাল ডিস্টারবেন্স, মেন্টাল ডালনেস, উইকনেস, অ্যানোরেক্সিয়া, কনস্টিপেশন অ্যান্ড ইনক্রিজিং পেইন। এই ফিচারগুলো আমরা পাইতে পারি যদি মাইল্ড কেস হয়। সিভিয়ার কেসে নশা, ভমিটিং, প্যারালাইটিক আইলিয়াস, ডিহাইড্রেশন, ডেলিরিয়াম, ড্রাউজিনেস, কলাপস, ডেথ, আনকনসিয়াস পেশেন্ট, ক্যান্সার উইথ আনকনসিয়াস পেশেন্ট। কাজেই হাইপারক্যালসিমিয়ার কথা মনে রাখতে হবে। তো এটার একটা পিকচার ছবি সবাই দেয়, বোনস, স্টোনস, গ্রোনস অ্যান্ড সাইকিক মুনস, অর্থাৎ তাদের স্টোন হয় বোনের মধ্যে এবং গ্রোইন রিজনে, এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন থাকে। যাই হোক, আমরা কি ট্রিটমেন্ট দিব? আইভি স্যালাইন, নর্মাল স্যালাইন দিব 0.9% স্যালাইন, অ্যাটলিস্ট 2 to 3 লিটার পার ডে। 2 থেকে 4 লিটার পার ডে দিতে পারি যতক্ষণ ক্যালসিয়াম লেভেল নর্মাল না হবে। ক্যালসিয়াম লেভেল 14 আছে, 4 লিটার ফ্লুইড দিলে এটা হয়তো 10-এর দিকে চলে আসতে পারে, 9-এর দিকে আমাদের টার্গেট। ফ্রিসিমাইড দিতে পারি, ইনহিবিট ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইন দ্য রেনাল টিবিউল। 20 to 40 মিলিগ্রাম আইভি ফ্রুসিমাইড দিলে বেশ কাজ হবে। বিসফসফোনেট দিতে পারি, হুইচ ইনহিবিটস ওস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি অ্যান্ড ডিক্রিজ বোন অ্যাবজর্পশন, বোন বোন রিজর্পশন। আমরা যদি বিসফসফোনেট দিই, বিসফসফোনেট ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট, এরপরে আসবে আমরা। গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড দিতে পারি, তাও ইনহিবিট করে ভিটামিন ডি কনভার্সন টু ক্যালসিট্রল। আর ক্যালসিটোনিন দিতে পারি ইন্টারনেজাল অথবা আইভি, তাতে ইনহিবিট বোন রিজর্পশন, 4 to 8 ইউনিট পার কেজি। সাবকিউটেনিয়াস দিতে পারি, ইন্টারনেজাল দিতে পারি, অথবা আইএম দিতে পারি, এভরি 12 আওয়ার্সলি দিতে পারি। এখানে একটু ইঞ্জেকশনটার একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমরা বায়োলজিক্যাল এজেন্ট ডেনোসোমেবাও দিতে পারি, প্রোলিয়া নামে পাওয়া যায়। আর আমরা ইয়েও করতে পারি, যদি ক্যালসিয়াম লেভেল খুব বেশি বেড়ে যায় তাহলে ডায়ালাইসিসও করতে পারি। সেটাও আদার অপশনগুলো এখানে বুঝাই দিছে। ডায়ালাইসিস দিয়ে ক্যালসিয়াম লেভেল কমায় দিতে পারি। আচ্ছা, তারপরটা হলো আমরা হেমোরেজ। এটা প্যালিয়েটিভ সেটআপে হয়, এটা খুব খারাপ অবস্থা। এমনি পেশেন্টের ব্লাড থাকে না, 9, 10, 8, 7 থাকে, তার মধ্যে আবার ব্লিডিং শুরু হয়ে গেলে আরো। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে কোনোভাবে, আমরা একটু দেখি, হ্যাঁ। ওকে ভাই। আচ্ছা, স্যারের সাথে মাত্র কথা হইলো। আহ, ওনার ওইখানে ইলেকট্রিক ইস্যুর কারণে আহ, ওনার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। সো স্যার 5 মিনিটের ভিতরে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছেন। আমি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানাবো। ঠিক আছে সানি ভাই, আমরা ওয়েট করতেছি।
কথা বলেন আপনি স্যার। হ্যালো, সানি সাহেব, শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখাও যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুরু করি জি স্যার। পুনরায়। বড় করা যাবে। জি স্যার। জি স্যার। শুরু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা ব্লিডিংটা নিয়ে, হিমোরেজ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তা আমরা প্যালিয়েটিভ সেট আপে মাঝে মাঝে অনেক সময় ক্যান্সার থেকে যা নেক রিজনে যেসব হয়, এটা থেকে প্রচুর ব্লিডিং পাই। তো ডিজিজ প্রসেস অফ ক্যান্সার ডাইরেক্টলি অর ট্রিটমেন্ট কজেস ক্যান কজ ব্লিডিং অর হিমোরেজ। কি কি কারণে হতে পারে? কজেস আর ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, আমরা জানি ফিব্রিনোজেন, প্রথমিন, থ্রম্বোসিন, ক্যালসিয়াম আয়ন লেভেল ফ্যাক্টর ডিসকন্টিনিউড, ওই যে 12-13টা ফ্যাক্টর আছে, ওগুলোর ডিফিসিয়েন্সি থাকতে পারে। থ্রোম্বোসাইটোপেনিয়ার জন্য হতে পারে, লিভার ফেলিওরের জন্য হতে পারে, অথবা অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ পাচ্ছে ওয়ারফারিন ওয়ারফারিন, এটার জন্য হতে পারে, এই ইনফেকশনের জন্য হতে পারে, ওপেন ওন্ডের জন্য হতে পারে। এমনকি আরও অনেক কন্ট্রিবিউটরি ফ্যাক্টর আছে যারা ব্লিডিং করে। তো কি কি ফর্মে হতে পারে? মেবি হিমোপটাইসিস, কাফিং আউট অফ ব্লাড, হিমাটিমেসিস, মেলেনা, হেমাচুরিয়া, ইউরিনের সঙ্গে যায় যদি, ব্লিডিং ফ্রম এনি আলসার্স, টিউমার, ওন্ড, অথবা স্কিন, অথবা অ্যাপিস্টেক্সিস, বা ভ্যাজাইনাল ব্লিডিং ফর্মে আমরা ব্লিডিং পেতে পারি। আচ্ছা, নন অ্যাকিউট ব্লিডিং হতে পারে, অ্যাকিউট ব্লিডিং হতে পারে। নন অ্যাকিউট ব্লিডিং, প্যালিয়েটিভ রেডিওথেরাপি স্পেশালি ইন টিউমার্স উইথ ব্রঙ্কাস অর জেনিটোরিয়াল ট্র্যাক্ট মে প্লে এ রোল ইন কন্ট্রোলিং হিমারেজ। নন অ্যাকিউট হিমারেজ হলে আমরা প্যালিয়েটিভ রেডিওথেরাপি দিতে পারি। একটা ফ্র্যাকশন রেডিওথেরাপি, মানে পাঁচ 5 গ্রে রেডিওথেরাপি দিলে অনেক সময় সুপারফিসিয়াল যে ব্লিডিংগুলা হয়, এগুলার ভেসেলসগুলা সাধারণত থ্রম্বোসড হয়ে যায় এবং ব্লিডিং বন্ধ হয়ে যায়। আর যদি বেশি ব্লিডিং হয় তখন আরও ব্যবস্থা করা লাগে। আর আরও করা যায় সিস্টেমিক ট্রেনএক্সামিক অ্যাসিড 1 গ্রাম 3 টাইমস ডেইলি, অথবা গজ soaked with ইঞ্জেকশন ট্রেনএক্সামিক অ্যাসিড মে বি অ্যাপ্লাইড ফর লোকাল হিমোরেজ। যখন লোকাল ব্লিডিং হয় কোনো ওন্ড, অথবা কোনো আলসার, অথবা কোনো ইনফেকশন থেকে, অথবা টিউমার থেকে, তখন গজ soaked with ট্রেনএক্সামিক অ্যাসিড দেওয়া যায়, অথবা অ্যাড্রিনালিনও দেওয়া যায়। অ্যাড্রিনালিন সোক করে গজ দিয়ে চাপ দিয়ে ধরলে ব্লিডিংগুলা বন্ধ হয়ে যায়, ভেসেলগুলো একটু কনস্ট্রিক্টেড হয়ে যায়, ব্লিডিংয়ের পরিমাণ কমে যায়। ইজ নেসেসারি উইথ হেমাচুরিয়া টু প্রিভেন্ট রিটেনশন। আচ্ছা, তারপরে আমরা করতে পারি কি লোকাল মেজার্স, সাসেস টপিক্যাল ট্রেনএক্সামিক অ্যাসিড, অথবা অ্যাড্রিনালিন ইন 1000 soaked with a gauze, অথবা সুক্রালফেট পাউডার মে অলসো বি ইউজড উইথ এ গজ। ওটা দিয়ে চাপ দিয়ে ধরলে 5 থেকে 10 মিনিট রাখলে ব্লিডিং বন্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে ড্রেসিং করে, টাইট ব্যান্ডেজ দেওয়া, ওনটাকে হিল করে দেওয়া যায়, ড্রেসিং করে দেওয়া যায়। তাহলে প্যালিয়েটিভ রেডিওথেরাপি, অরাল ট্রানএক্সামিক অ্যাসিড এবং লোকাল মেজার্স, এই তিনটে আমাদের লাগতে পারে অ্যাকিউট ব্লিডিং এ। Erosion of major artery can cause acute severe bleeding, which may be massive and rapidly may be terminal. এই সব ক্ষেত্রে আমরা এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেটরি স্ট্যাটাস, আইভি ক্যানোলা দেওয়া, ফ্লুইড দেওয়া, ব্লাড দেওয়া, অক্সিজেন লাগলে অক্সিজেন দেওয়া, এবং রিসাসিটেশন করার লাগলে যা যা দরকার এবিসি ম্যানেজমেন্টে আমাদের অ্যাকিউট ইমার্জেন্সিতে যা যা করা লাগে তা করতে হবে। এরপরে আমরা করবো কি, ব্লিডিং যেহেতু হচ্ছে, সাদা কাপড়ে ব্লিডিং হলে পেশেন্টের আত্মীয় স্বজন, পেশেন্ট ভয় পেয়ে যাবে। এর জন্য কালো ব্ল্যাঙ্কেট দিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটা আমরা চাপ দিয়ে ধরে রাখি। কালো ব্ল্যাঙ্কেট হলে ব্লিডিংটা, ব্লাডটা ব্ল্যাঙ্কেটের মধ্যে লাগবে, টের পাবে না, বোঝা যাবে না কতটুকু ব্লাড হয়েছে। লাল সাদা কাপড়ে ব্লিডিং কিন্তু অনেক বেশি দেখা যায়।
Dark colored blanket or container may be used to reduce the disturbing visual impact of the patient and their relatives. Local pressure may be applied 10 মিনিট আমরা চাপ দিয়ে ধরে রাখি ব্ল্যাঙ্কেট গজ বা ইত্যাদি দিয়ে শুক্রার প্লেট দেওয়া অথবা অ্যাড্রিনালিন দেওয়া and further management will be depend upon the extent of bleeding, site of bleeding, stage of cancer এবং patient performance status and other previously stated wishes. Morphine or midazolam may be used for sedation of a shocked or frightened patient on terminal stage. Morphine আমরা midazolam এই দুইটা আমরা দিতে পারি। Sometimes sitting with patient and holding his hands are the only realistic comfort measure. আমরা পেশেন্টকে একটু ধরতে পারি, একটু কাত করে রাখতে পারি, তাতে অনেক সময় পেশেন্টের মানসিকভাবে সান্ত্বনা পাই। এতে ব্লিডিং বন্ধ করা যায়। ব্লাড লাগলে ব্লাড দিব, ফ্লুইড লাগলে ফ্লুইড দিব, অন্যান্য যা যা লাগে করব, টাইট ব্যান্ডেজ দিব, ব্লিডিং বন্ধ করব, এইগুলা করতে পারি। এরপরে যদি কিছু করা লাগে, যেমন যদি জিআই ব্লিডিং হয় তাহলে এন্ডোস্কোপিস্টের কাছে পাঠানো যায়। আর সারফেস ব্লিডিং হলে রেডিওথেরাপি বেশ হেল্পফুল হয়। রেডিওথেরাপি কিন্তু স্টমাকের ব্লিডিং, ব্লাডারের ব্লিডিং এগুলা কিন্তু উপর থেকে রেডিওথেরাপি দিলে অনেকটা বন্ধ হয়ে যায়। তো রেডিওথেরাপির ফ্যাসিলিটিস থাকতে হবে। এরপরে আমাদের আছে কনভালশন। কনভালশনের জন্য আমরা কি করতে পারি? সিজার বা কনভালশনের জন্য আমরা কিছু করতে পারি। কারণগুলা হলো ব্রেইন টিউমার, প্রাইমারি আর সেকেন্ডারি, বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স যেমন সিভিয়ার হাইপোনেট্রিমিয়াতে কনভালশন হতে পারে, সাইকোজেনিক সিজার, আদার শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম সিনকোপ, প্রিসিনকোপ, শক, অথবা প্রিভিয়াস cerebrovascular অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক, ইনফেক্টিভ কজেস, এনকেফালাইটিস, মিনিনজাইটিস, ড্রাগ ইনডিউসড কিছু কিছু ড্রাগ যেমন কনভালশন করতে পারে, সেগুলোর হিস্ট্রি আছে কিনা, সাবস্টেন্স অ্যাবিউজ মানে কোনো পয়জনিং টয়জনিং এগুলোতেও হতে পারে, লং স্ট্যান্ডিং ইপিলেপসি, এটাও আমরা দেখবো মেটাস্টেসিসের জন্য সাধারণত অনেক সময় হয়। তো এখানে স্ট্যাটাস ইপিলেপটিকাস অনেক সময় হয় যে কন্টিনিউয়াস কনভালশন হতেই থাকে। এটা কাকে বলে? ডিফাইন্ড এজ এ কন্ডিশন সিজার্স লাস্টিং ফর মোর দেন 30 মিনিটস, যদি 30 মিনিটের বেশি থাকে, অথবা দুইটা সিজারের মধ্যে পেশেন্ট আর জ্ঞান ফিরল না, টু ডিসক্রিট সিজার্স বিটুইন হুইচ দি পেশেন্ট ফিলস টু গেইন কনসাসনেস। গ্র্যান্ড মল সিজার সারা শরীরে হাতে পায়ে যেটা হয়, গ্র্যান্ড মল, পেরিট মল, অ্যাটনিক, এইগুলো আপনারা জানেন। তো গ্র্যান্ড মল seizure should be treated promptly since it is very distressing for the patient as well as frightening his family members and witness. কি করতে পারি আমরা? ইমিডিয়েট ড্রাগ হিস্ট্রি শুড বি টেকেন, ফাইন্ড আউট দি সোর্সেস অফ মেটাস্টেসিস এন্ড প্রাইমারি টিউমার, exclude other biochemical and microbiological cause, possible investigation আমরা ফুল ব্লাড কাউন্ট, ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেক্ট্রোলাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গ্লুকোজ, এসজিওটি, এসজিপিটি এগুলো করতে পারি। ব্রেনের জন্য সিটি এমআরআই করতে পারি, লাম্বার পাংচার, ইজি কনসালটেশন নিউরোলজিস্ট করতে পারি। আর ইমিডিয়েট আমরা ট্রিটমেন্ট দেবো মিরাজোলাম 10 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি অথবা আইএম অথবা আইবি। ইফ নট অ্যাভেলেবল ডায়াজিপাম ক্যান বি গিভেন। মিডাজোলাম না পাইলে ডায়াজিপাম আমরা দিতে পারি, তাতেও কিছু কমবে। এরপরের চিকিৎসাগুলো আমরা কি করতে পারি? মিডাজোলাম 5 to 10 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি অর স্লো আইভি অ্যান্ড শুড বি রিপিটেড আফটার 15 থেকে 30 মিনিট। ইফ নট কন্ট্রোল অল্টারনেটিভ বেনজোডায়াজিপিন, লরাজিপাম, ডায়াজিপাম বা ক্লোনাজিপাম দেওয়া যেতে পারে। হাইপোগ্লাইসিমিয়া থাকলে এটা কারেক্ট করতে হবে, অন্যান্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে তাও কারেক্ট করতে হবে। ইফ নো রেসপন্স টু রিপিটেড ডোজ অফ ডায়াজিপাইন, বেনজোডায়াজিপাইন অর সিজার রিকার, তখন আমরা ফেনোবারবিটন দিয়ে দিতে পারি 100 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি অথবা আইবি আফটার ডাইলুশন অর ফসফিনাইটুইন অথবা ফিনাইটুইন ইজ টু বি কনসিডার্ড। ফেনোবারবিটাল ইফ নেসেসারি শুড বি রিপিটেড অ্যান্ড এ সিরিঞ্জ ড্রাইভার মানে কন্টিনিউয়াস দেওয়ার জন্য একটা সিরিঞ্জ ড্রাইভার থাকে আমাদের, উইথ ফেনোবারবিটাল 100 to 600 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ওভার 24 আওয়ার্স ক্যান বি সেট আপ। একটা সিরিঞ্জ ড্রাইভারের মধ্যে প্রায় 200 থেকে 600 মিলিগ্রাম ফেনোবারবিটাল দেওয়া, একটু ফ্লুইড দেওয়া, স্লোলি দিয়ে দিলে এটা 24 ঘন্টা ধরে যাবে এবং কোনো কনভালশন হবে না, এটা ভালো। When all measures fail, general anesthesia পর্যন্ত দেওয়া যেতে পারে, is the last resort. Once seizure have been controlled, ongoing anticonvulsant therapy যেমন ফেনোবারবিটন অথবা কার্বামাজিপিন বা এই জাতীয় ঔষধ, ফিনাইটুইন,
এইগুলা আমরা কন্টিনিউ করব। ফিনোবারবিটন দিলে দিনে 3 বার দেওয়া লাগবে। টেকরিটল নামে আমরা কার্বামাজিপিন পাই, এটা দিনে 2 থেকে 3 বার দেওয়া লাগবে। রেগুলার এটা কন্টিনিউ হবে, তা না হলে আবার রিকারেন্স অফ সিজার হবে। তো আমরা মোটামুটি আহ, উম, শেষ করে ফেলছি কনভালশন। Management option for determined for the clinical context. Assess the condition, patient general condition, disease and prognosis, patient's family wishes, burden of the treatment, and distress of symptoms। এগুলো আমরা অ্যাসেস করব এবং পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন করব কি কি করতে হবে। ডো নট ফরগেট, টাইম ইজ ভেরি শর্ট ফর দিস পেশেন্ট, যাদের কনভালশন কন্টিনিউয়াসলি হয়। অলওয়েজ স্টেপ ব্যাক অ্যান্ড লুক দি বিগার পিকচার অ্যান্ড কিপ কমফোর্ট and patient and family wishes are foremost point of cure. Don't less the burden and exceed the benefit। বেনিফিটের চেয়ে বার্ডেনটাকে আমরা কোনো সময় বাড়াই দিব না। তো থ্যাংক ইউ। আমরা এই বড় বড় 5-6টা কন্ডিশন বলে ফেললাম। এরপরে আছে অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেক্সিস হলে আমরা জানি আইবি ক্যানুলা দিব, তারপরে একটা আইবি ফ্লুইড দিব, একটা অ্যান্টিহিস্টামিন দিব, অ্যাড্রিনালিন দিতে পারি, হাইড্রোকোর্টিসন 200 মিলিগ্রাম দিতে পারি। তারপরে যদি চোকিং হয়, তখন বুকে একটা ভালো করে জোরে চাপ দিলে, অক্সিজেন দিলে অনেক সময় বুকের থেকে চোকিং এর জন্য যে ফরেন বডি এটা বের হয়ে আসে। এবং অন্যান্য যা কন্ডিশন আছে, ভমিটিং, ডায়রিয়া, ডিহাইড্রেশন, এগুলো অ্যাজ পার শিডিউল আমরা অন্যান্যখানে জানি, যেভাবে চিকিৎসা করছি এইভাবে চিকিৎসা করলে মোটামুটি ইমার্জেন্সিগুলো আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। তো আমরা ইমার্জেন্সি এখানে বড় বড় ইমার্জেন্সিগুলো নিয়ে আলাপ করলাম। আশা করি আপনারা এটি একটু একবার পড়লে সব মনে হয়ে যাবে। আমরা আর আজকে ইমার্জেন্সি নিয়ে আর বেশি আলাপ না করি। কেমন? হ্যালো সানি সাহেব, শুনতে জি স্যার। পাচ্ছেন? স্যার, জি জি। স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার, যে এত বড় বড় টপিকগুলো স্যার এত কম সময়ের ভিতরে কভার করছেন। স্যার, আমাদের পার্টিসিপেন্টরা আশা করতেছি ইনক্লুডিং মি স্যার, ইনশাল্লাহ একবার গো থ্রু করলে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে স্যার আমরা আপনার কাছে ব্যাক করবো স্যার। হ্যাঁ, নেক্সট ইয়েতে ব্যাক করবেন। হ্যাঁ, আর এখন যদি এই মুহূর্তে কেউ কিছু যদি বলতে চায় বলতে পারে। আমি আরো 2-3 মিনিট ওনাদের জন্য অপেক্ষা করছি। ওনারা কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। দ্য ফ্লোর ইজ ওপেন, কারো যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা স্যারকে প্লিজ ঠিক আছে, কোশ্চেন। একটু ডাক দেন না। আচ্ছা স্যার। হ্যাঁ, মুস্তাসিন। আহ, ভাইয়া ওই যে মাইক অটো অন হয়েছিল, আমার কোশ্চেন নাই, থ্যাংক ইউ। ওকে স্যার, মনে হয় স্যার কারো কোনো কোশ্চেন বর্তমানে নাই স্যার। আচ্ছা আচ্ছা, পড়ে নেন। একটু পড়লে ওনারা যদি পড়েন তাহলে বেশ ইয়া হয়ে যাবে। পরে যদি প্রশ্ন থাকে নেক্সট আমরা একটা লেকচারে আমরা বলে দিব না। ওকে স্যার, জি জি। আচ্ছা, থ্যাংক ইউ, খুদা ওকে, হাফেজ। থ্যাংক ইউ হ্যাঁ স্যার। জি, হ্যাঁ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ।